একটা সময় ছিল জানেন তো, যখন বলা হতো বাংলা আজ যা ভাবে ভারত তা আগামীকাল ভাবে। সময় বদলেছে, আর সেই দিনের সেই বাংলা আজ শুধুই বিজ্ঞাপনে এগিয়ে রয়েছে। বাস্তবটা বড্ড কঠিন। এই বাংলায় শিক্ষিত বেকারের চাকরি নেই, মহিলা নিরাপত্তা নেই, গরিবের মাথার ছাদ চুরি হয়ে গেছে, শিশুর পেটের ভাত চুরি হয়ে যাচ্ছে রোজ, অপরাধীদের ধরতে পারছে না পুলিশ। আর বাংলার শাসক দল তারা কি কাজে ব্যস্ত? তারা ব্যস্ত রাম মন্দিরের বিরোধিতা করতে। হাতে তো আর কয়েকটা দিন, আর 8 দিন মতো হয়তো বাকি আছে। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে অপেক্ষার প্রহর গুনছে গোটা বিশ্ব। হ্যাঁ, শুধু গোটা দেশ নয়, গোটা বিশ্ব। সেজে ওঠা অযোধ্যায় ভিড়ে জমাচ্ছেন দেশ বিদেশের বহু পর্যটক। সেই ছবিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে। একটা মন্দির ঘিরে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছে অযোধ্যায়। হাতে আরেক সপ্তাহ চরম ব্যস্ততা গোটা অযোধ্যা জুড়ে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় থাকা অযোধ্যার ঠিক কি ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন। আগে সেই ছবিটা আপনাদেরকে দেখাই, সেই প্রস্তুতির ছবিটা আগে আপনাদেরকে দেখাই মধুকল্পিতার সঙ্গে। চলুন। এই মুহূর্তে পুরো দেশবাসী যে দিনটার জন্য অপেক্ষা করছে 22শে জানুয়ারি, এবং 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি যে রাম মন্দিরের নির্মাণের যে ছবি, সেই ছবি দেখানোর চেষ্টা করছি একেবারে তৎপরতা তুঙ্গে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্দির, এই মন্দিরের গর্ভগৃহেই কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে তৎপরতা একেবারে তুঙ্গে। আমি এক্সক্লুসিভলি যে ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, রাম মন্দির নির্মাণের যে ছবি, সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। যারা হাজার হাজার কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে প্রত্যেকেই কাজ করছেন, এবং প্রত্যেকেই তারা এই মুহূর্তে কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছেন, কেননা হাতে আর বেশি সময় নেই। একদিকে যখন রামলালার জন্য মন্দির তৈরি হচ্ছে, ঠিক তখনই যে রামলালাকে এই মুহূর্তে যেখানে রাখা হয়েছে সেই জায়গাটারও ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, যেখান দিয়ে প্রত্যেকটা দিন দর্শনার্থীরা ভক্তরা যাচ্ছেন, রামলালার দর্শন করছেন। সেখানে যাওয়ার আগে কিন্তু দুটো চেক পয়েন্ট রয়েছে, যেখানে তাদের যে জিনিসপত্র কিছু রয়েছে কিনা সঙ্গে সেই সমস্ত বিষয়গুলো দেখা হচ্ছে, এবং সিকিউরিটি রয়েছে, যেখানে মহিলাদের জন্য আলাদা করে সিকিউরিটি কেন্দ্র রয়েছে, পুরুষদের জন্য আলাদা করে রয়েছে সিকিউরিটি কেন্দ্র। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, অযোধ্যা। দেখলেন তো, একটা মন্দিরকে কেন্দ্র করে কত কিছু মানুষ কাজ করছেন, ব্যবসা বাড়ছে, জমির দাম বাড়ছে, ফ্ল্যাট বিক্রির সম্ভাবনা তৈরি হচ্ছে, পর্যটন একটা অঞ্চল হিসেবে তার বার বৃদ্ধি হচ্ছে। কার্যত অযোধ্যা যখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, তখনই এটা নিয়ে রাজনীতি শুরু করেছেন বিরোধীরা। নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে তারা আসলে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, এই সব কিছুর বিরোধিতা শুরু করেছেন। আসলে আপাদমস্তক দুর্নীতিতে যারা ডুবে রয়েছে তাদের তো রামরাজ্যে আপত্তি থাকবে, এটাই তো স্বাভাবিক। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করেছেন যে আসলে রাম রাজ্য বলতে কি বোঝায়, ঠিক কি বলছেন তিনি, একবার শুনুন। এই রাজ্য রাম রাজ্য হবে। রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এটাই হলো রাম রাজ্য। তাহলে বুঝেছেন, আপত্তিটা ঠিক এই জায়গাতে। বাংলায় মাথার ছাদ চুরি হয়ে যায়, শাসক দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, গরিবের রেশনের চাল চুরি হয়ে যায়, আর সেই তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রক্তাক্ত হয়, পুলিশের টিকিটিও পাওয়া যায় না, মূল অভিযুক্তকে পুলিশ খুঁজতেই পায় না, ছুঁতেই পারে না। উল্টে শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবি তোলা সুকান্ত মজুমদার, তাকে জামিনযোগ্য ধারায় মামলা দেওয়া হয়। দুর্নীতির এই চূড়ায় বসে থাকা শাসকের কাছে সুশাসনের রামরাজ্য তাই কিছুটা তো অস্বস্তির। বাংলার দুর্নীতি নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একবার দেখুন। দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই, দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই। রেশনের চাল গমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার, নিম্ন রুচির, এর বাইরে তো বলার কিছু নেই, মানুষ জানে।
দুর্নীতির বিরুদ্ধে আওয়াজটা ক্রমশই বাড়ছে। এই রাজ্যের শাসক দল সেটা বুঝতে পারছে একেবারে স্পষ্ট। যে রাজ্যের শাসক দল অযোধ্যায় মন্দিরে নির্মাণ নিয়ে আপত্তি তুলেছে, গিমিক বলছে, তারাই আবার বাংলায় মন্দিরে নির্মাণে 700 কোটি টাকা খরচের খতিয়ান দেয়। তাহলে কি বলবো, কোনটা মুখ আর কোনটা মুখোশ দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় তার দুটি বক্তব্য রাম মন্দির নিয়ে এবং তার পরবর্তীকালে বাংলার তীর্থক্ষেত্র উন্নয়ন নিয়ে তিনি যে খতিয়ান তুলে ধরেছেন, এই দুটো বক্তব্য, একই মানুষের মুখে দুটি বক্তব্য শুনুন। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। বিভিন্ন তীর্থস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা তাদের ডেভেলপমেন্টের জন্য 700 কোটি টাকার উপর খরচ করেছি। যদি কয়েকটা আপনাদের কাছে বলি, এবার কালীঘাট মন্দির হচ্ছে, কিভাবে হকার সরিয়ে তাদের অ্যাডজাস্ট করে কাজটা করা হচ্ছে। আমি মেয়র এখানে আসে, আমি বলবো কাজটা যাতে দ্রুত হয়। কালীঘাট টেম্পলের জন্য 165 কোটি টাকা খরচ হচ্ছে। জগন্নাথ ধাম 1 দীঘা নিক্কো করছে, এটাতেও প্রায় আমরা 205 কোটি টাকা খরচ করছি। এছাড়াও অনেক আছে, কচুয়া, চাকলা 9 কোটি 15 কোটি আমরা দিয়েছি। তাছাড়া মহেশ আমরা ডেভেলপ করেছি। ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি। রেনোভেশন ও বিউটিফিকেশন তারকেশ্বর টেম্পল করেছি, আমরা তারাপীঠ ডেভেলপমেন্ট সার্ভিস করেছি। বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, নদিয়া বলুন, আপনার তারাপীঠ যেমন আছে, আমরা এবার ফুল্লরা মন্দিরের জন্য 1 কোটি টাকা দিয়েছি। আমরা নরহাটেশ্বরী টেম্পলের জন্য 1.17 কোটি টাকা দিয়েছি। 1.17 লাখ, 1 কোটি 17 লাখ। দেখেছেন অবস্থা, মানে কোনটাকে মানবো? একদিকে বলা হচ্ছে রাম মন্দিরে গিমিক করছে, করো, তাতে আমার কি, এরকম একটা বক্তব্য। আবার অপর দিকে তিনি খতিয়ান তুলে ধরছেন যে কালীঘাট করতে কত খরচ হচ্ছে, দীঘায় একটা জগন্নাথ মন্দির করতে কত খরচ হচ্ছে, কে কত টাকা খরচা করছে, ইত্যাদি ইত্যাদি, একটা সুবিশাল খতিয়ান 700 কোটি টাকায়। আর ভাগাভাগি যদি বলি, তাহলে ভাগাভাগিটা করতে কে বলেছে মশাই? ভাগাভাগি তো কথা তো তারা বারবার বলে যারা ভোট নিয়ে ভাবে, যাদের উদ্দেশ্য হয় ভোট পাওয়াটা, কার থেকে কতটা ভোট পাবো, ভোট যে বড় বালাই। তাহলে এই বক্তব্যগুলো কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে আজ সরব হয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মন্দিরে নিয়ে তৃণমূলের বিরুদ্ধেই দ্বিচারিতার অভিযোগ তুলেছেন তিনি। দেখাবো কি বলছেন তিনি। নেতা নেত্রীরা অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে চাইছেন না। রামকে তারা কি ভয় পান না ঘৃণা করেন? কিন্তু এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন, এরকম ডাবল স্ট্যান্ডার্ড কেন? এখানে রাম মন্দির ঠিক আছে, অযোধ্যায় রাম মন্দির ঠিক নাই। সেখানকার সাধু সন্তরা যারা আয়োজন করেছেন, তারা আমন্ত্রণ করেছেন, তো তারা কেন যেতে পারছেন না? কেন মানুষকে বোকা বানাতে চাইছেন? কিসের ভয়? তো রামকে, রামের সঙ্গে যে বৈরী করেছে তাদের ইতিহাস তারা যেন দেখে নেন। চুরি, দুর্নীতি, অন্যায়, স্বজন পোষণে ডুবে থাকা বাংলার শাসক দল, রাম নামে তাই কি ভয় বাড়ছে? সঙ্গে বাড়ছে ভোটের একটা দুশ্চিন্তা। সেই কারণে চাকরি না থাকলেও দিয়ে দিতে না পারলেও মন্দির মসজিদ উন্নয়নের খতিয়ান তুলে ধরছে শাসক দল। কিন্তু এভাবে কি এই হতশ্রী চেহারাটা আদৌ ঢাকা যাবে না বদলানো যাবে? কোথায়
কোথায় যে রাম মন্দির নিয়ে রাজনীতির অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস, সেই মন্দিরে ঘিরেই কিভাবে চাঙ্গা হচ্ছে অযোধ্যার অর্থনীতি তার একটা ঝলক, একটা ছোট্ট ঝলক আপনাদেরকে দেখাবো, তারপর আজকের বিতর্কটা শুরু করবো। চলুন বিট্টুর সঙ্গে একটা ছবি দেখুন আপনারা। রাম মন্দিরের বিভিন্ন জায়গাতে অর্থনৈতিক একটা বাতাবরণ তৈরি হয়েছে। মূলত বলে রাখা ভালো, ক্ষুদ্র শিল্প, সেই ক্ষুদ্র শিল্পকে সামনে রেখে প্রচুর মানুষ তাদের রুটি রুজি ফিরে পাচ্ছেন। কেমন? এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা একটা ট্যাটু পার্লার, ফুটপাতের ওপর তৈরি হয়েছে, 1 বছরের মতো সময় হয়েছে এবং রাম মন্দিরের উদ্বোধনের আগেই প্রচুর সাধারণ মানুষ তারা আসছেন জয় শ্রীরাম, তাদের হাতে ট্যাটু, এই লেখাটা ট্যাটু করতে। জয় শ্রীরাম ট্যাটু বা রাম ট্যাটু বা রাম মন্দিরের ট্যাটু এই মুহূর্তে অন্যতম ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গিয়েছে অযোধ্যা জুড়ে। এবং সেই ছবিটা দেখতে পাচ্ছি, শিল্পী যিনি রয়েছেন কিষণ, তার কাছে চলে যাব যে এই যে বিষয়গুলো উঠে আসছে তিনি কিভাবে দেখছেন যে आप टैटू कर रहे हैं, कितने दिन से टैटू हो रहा है और क्या लोग क्या लिखा रहा है आपसे? जय श्री राम लिखवा रहे हैं, जय हनुमान लिखवा रहे हैं, जय बजरंग बली, श्री राम, त्रिशूल, धनुष, बाण सब बनवा रहे हैं, महाकाल। अभी तक कितना टैटू हुआ है ऐसे? यहाँ पे भैया गिनती नहीं, हजारों लोग करवा चुके हैं, सिर्फ जय श्री राम हजारों लोग बनवा चुके हैं। कितने दिनों में? अभी यही 3-4 महीने हुए हैं। বাইরে থেকে যারা দর্শনার্থীরা রয়েছেন, যারা রাম মন্দির দেখতে এসেছেন, তারা এখান থেকে মিষ্টি কিনছেন এবং রাম মন্দিরে পুজো দেবেন। এই মুহূর্তে মহারাষ্ট্র থেকে এক ব্যক্তি এসেছেন, তার সঙ্গে কথা বলে নেব। मंदिर उद्घाटन के पहले बहुत सारा दुकान खुला हुआ है, सेल हो रहा है, अच्छा मुनाफा हो रहा है, इसे कैसे देख रहे हैं आप? ये कैसा है, जैसा अभी राम मंदिर बनने वाला, तो जाहिर सी बात है यहाँ आस पड़ोस जाहिर सी बात बढ़ेगा, आने जाने वाला ट्रैवलेशन बढ़ेगा, लोग बढ़ेंगे, महंगाई मतलब थोड़ा बिजनेस ज़्यादा होगा, ट्रैवलिंग ट्रांसपोर्ट भी बढ़ेगा। अभी यहाँ पे एयरपोर्ट भी बन रहा है, धीरे धीरे यहाँ पे मतलब अच्छा तरक्की होगा, ऐसा मुझे लग रहा है। बिजनेस अच्छा होगा, बिजनेस बहुत ही अच्छा होगा, क्योंकि अभी लोगों का आना जाना ऑलमोस्ट डबल टिबल हो जाएगा। একটা মন্দির তৈরিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যেভাবে কর্মসংস্থান তৈরি হচ্ছে অযোধ্যা জুড়ে, তা বলার অপেক্ষা রাখে না। দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ফুল বিক্রি করা হচ্ছে, এই মিষ্টি দোকানের সামনে বিভিন্ন জায়গায় ফুলের দোকান রয়েছে এবং ফুলের মালা তৈরি করা হচ্ছে। खरीदारी कैसा हो रहा है सुबह से? सही है, हम तो अभी आए, हम तो 3 बजे आए हैं, सुबह से कोई और था हमारे जगह पे। 3 बजे से अभी तक कितना सेल हुआ है? हम 500 कमाए बस अभी। 3টে থেকে এখন বাজে বিকেল 4টে, 1 ঘন্টার ব্যবধানে 500 টাকা ইনকাম। অন্তত এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলায় যে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়, সেটা অন্তত মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এভাবে গ্রাফিতি করা বা পেইন্টিং করার কাজ চলছে, ছবি আঁকার কাজ চলছে এবং বিভিন্ন দোকানের সামনে এই সমস্ত মানুষরা তারা ছবি আঁকছেন এবং সরকার থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ছবি আঁকার জন্য। সরাসরি যারা চিত্রকার অর্থাৎ যারা ছবি আঁকছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আপনার নাম क्या है? राम कुमार। कितने दिन से ये पेंटिंग कर रहे हैं आप? 2 महीने लमसम हो गया। कितना ये पेंटिंग 2 महीने से लमसम को 200-250 करीब हो गया है। एक पेंटिंग का कितना मिलता है आपको? 500 रुपया। मतलब এইটা হচ্ছে আজকের অযোধ্যার ছবি, এই মুহূর্তের অযোধ্যার ছবি। একজন দোকানদার তিনি নিজেই বললেন যে তিনি 1 ঘন্টায় 500 টাকা রোজগার করছেন। তাহলে গোটা দিনে আমি যদি দিনের অর্ধভাগও ধরে নিই, তাহলে তিনি কত পরিমাণ রোজগার করছেন। এটা তো একটা ছোট্ট ছবি দেখলেন আপনারা, এটা রাম মন্দির চত্বরের আশেপাশের ছবি দেখলেন আপনারা। এছাড়াও গোটা অযোধ্যা জুড়ে কী কী উন্নয়ন হয়েছে বা উন্নয়ন হচ্ছে বা কী কী সম্ভাবনা তৈরি হচ্ছে, এই প্রসঙ্গে আমরা বারবার আলোচনা করেছি, আজকের আলোচনাতেও হয়তো উঠে আসবে। কিন্তু এই রাজ্য যারা এই গোটা রাম মন্দির বিষয়টাকেই একটা গিমিক বলে মেনে নিয়েছেন, সকলের সামনে বলে বেড়াচ্ছেন, তারা এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যারা ক্ষমতাসীন দল 3টে টার্ম ক্ষমতায় রয়েছেন, তারা এই রাজ্যটাকে ঠিক কোন উচ্চতার শিখরে পৌঁছিয়ে দিয়েছেন। এই রাজ্যের যারা আজকের যুব, তারা কি পাচ্ছে, আগামী কি পাবে, তার একটা খতিয়ান কোনোদিন কোনো জনসভা, কোনো আলোচনা কোথাও থেকে তো তুলে ধরতে দেখা যায় না, কোনো স্পষ্ট বার্তা তো পাওয়া যায় না।